সিটি হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলিমা বসু, সহকারী অধ্যাপক, পার্শ্ববর্তী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৮০০০ নারায়ণগঞ্জ। জোরে কর। ২৮০০০ নারায়ণগঞ্জ। আজ তোমাদের সাথে আমার আবার দেখা হলো, কথা হবে। আমাদের আজকের অধ্যায়ের নাম কর্মী সংস্থান। কর্মী সংস্থান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আজকে আমরা প্রথম ক্লাস নেব। আশা করি তোমরা যারা দ্বিতীয় বর্ষে আছো তাদের রিভিশনও হবে। তোমরা এটা প্রজেক্টর ক্লাস করেছো, এখন আমরা থিওরি ক্লাসটা একটু নেওয়ার চেষ্টা করেছি। খেয়াল করো, কর্মী সংস্থান, কর্মীকে সংস্থান করব। আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রে 6M পড়েছিলাম, মনে আছে তোমাদের? 6M এর প্রথম এবং প্রধান এই ছিল তোমার ম্যান, মেশিন, মানি, materials plus market plus method। এই 6M এর আজকে আমাদের পঠিত অধ্যায়ের নাম বা বিষয়ের নাম হবে এই M, ম্যান বা মানুষ বা কর্মী, যা প্রতিষ্ঠানের সর্বোত্তম উপকরণ। এই উপকরণটা খেয়াল করো, ব্যবস্থাপনার উপকরণ সমূহ কি? যখন আমরা পড়িয়েছিলাম তখন এই 6M চলে এসেছিল। 6M এর এই 6M ছিল আমাদের ব্যবস্থাপনার ব্যবসায়ের উপকরণ। আর এই উপকরণের উইদাউট ম্যান কোনো সবকটাই অচল, তাই না? উইদাউট ম্যান সবকটাই অচল। তার জন্য প্রতিষ্ঠানের সর্বোত্তম উপকরণ হিসেবে আমরা যাকে চিহ্নিত করি সেটা হবে তোমার কর্মী, মানুষ, ম্যান, তাই না? কাজেই আজকে আমাদের পঠিত বিষয় হবে এই 6M এর ম্যান। একটু মুছে ফেলি, আমরা সরাসরি চলে যাই ম্যানের প্রজেকশনে। খেয়াল করবা, উইদাউট ম্যান 6M is useless. উইদাউট ম্যান 6M is useless। এই ইউজলেসটা কিভাবে করব? প্রতিষ্ঠানের জন্য তাহলে কি কর্মী, আর এই কর্মীর সংস্থান করব আমরা। তাহলে আমরা দেখতে পারি কর্মী সংস্থান কি? স্বভাবতই প্রশ্ন আসে, তাই না? এই কিটা যদি আমরা উত্তরটা লিখতে যাই তাহলে আমাদের কি আসে? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য যে কোনো প্রতিষ্ঠানের লক্ষ্যটা কি থাকে? মুনাফা বৃদ্ধি করা। আমি যে বিনিয়োগ করব সেই বিনিয়োগ অনুযায়ী আমার মুনাফা আসছে কিনা এবং সেই মুনাফা সঠিক কাজে ব্যয় হচ্ছে কিনা অর্জনের জন্য দক্ষ জনবল গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দক্ষ মনোবল গড়ে তোলার কাজে হবে, গড়ে তোলার কাজে কি নিতে হবে? তোমার কর্মীর সংস্থান নির্ধারণ, নিয়োগ, প্রশিক্ষণ। কর্মীর
কর্মী নিয়োগ, নিয়োগটা নির্বাচন নিয়োগ প্রশিক্ষণ দিয়ে তাই না? কর্মী নির্বাচন করব, কি কাজে আমার কর্মী প্রয়োজন। সাধারণত আমরা জানি উপযুক্ত কর্মী সংগ্রহ বা জোগাড় করাটাই কর্মী সংস্থান। এখন উপযুক্ত কর্মী কিভাবে জোগাড় করব, তার আগে আমাকে উপযুক্ত কাজটা বেছে নিতে হবে। উপযুক্ত কাজের জন্য উপযুক্ত কর্মী জোগাড় করে নেওয়াই কর্মী সংস্থান। এখন প্রাতিষ্ঠানের ভাষায় আমাদের লিখতে গেলে কিভাবে লিখতে হবে, যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দক্ষ জনবল গড়ে তোলার কাজে কর্মী নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলাই কর্মী সংস্থান। এখন খেয়াল করো, এই কর্মী সংস্থান আমরা কোথা থেকে করব? এই কর্মী সংস্থানগুলো আমাদের করতে হলে প্রথমেই মানব সম্পদে একটা পরিকল্পনা করতে হবে। আমরা কিভাবে কর্মী নিব, কিসের ব্যবসা করব, কিসের প্রতিষ্ঠান গড়ে তুলব, তাই না? সেখানে আমাকে যেতে হলে তোমার মানব সম্পদ ব্যবস্থাপনার যে কাজটা সেটা আমাকে দেখতে হবে। আর আমাদের আজকের বিষয় হবে কর্মী সংস্থানে কর্মী নিয়োগ, কর্মী নির্বাচন এবং উপযুক্ত কাজে কর্মীকে মানব সম্পদ। পরিকল্পনা, খেয়াল করো, এই মানব সম্পদ পরিকল্পনার তোমার 6M এর প্রতিটা M সম্পদ, তাই না? 6M এর প্রতিটা M সম্পদ। আর আমি শুরুতেই বলেছি মানব সম্পদ হলো সর্বোত্তম উপকরণ। সর্বোত্তম উপকরণ বলতে সর্বোত্তম সম্পদ। মানব সম্পদ তোমার সর্বোত্তম সম্পদ। সেটা কি করে মানব, আমরা ম্যান ব্যতীত, উইদাউট ম্যান 6M ইজ ইউজলেস। উইদাউট ম্যান যদি হয়, আমরা কর্মী সংস্থানের কর্মী সংগ্রহ করব, নির্বাচন করব, নিয়োগ দিব। কর্মী সংস্থান সংগ্রহ, নির্বাচন ও নিয়োগ, এই তিনটা কাজ আমাকে করতে হবে কর্মী সংস্থানের কাজে। চিত্রটা খেয়াল করো, কাজে আমরা প্রথম কি করব, কর্মী সংগ্রহ। আমরা প্রথমে যেই এটা করব, যে আমাদের প্রথম যে কাজটা সেটা হবে কর্মী সংস্থানে কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ তোমার উপযুক্ত কাজের জন্য উপযুক্ত ব্যক্তি বা কর্মীকে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আমি লিখি, খেয়াল করো। প্রতিষ্ঠানের নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত কর্মীকে বাছাই করাই কর্মী সংগ্রহ। খেয়াল করো, প্রতিষ্ঠানের নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট বা উপযুক্ত ব্যক্তিকে বাছাই করাই কর্মী সংগ্রহ। এখন এই কর্মী সংগ্রহ করতে গেলে আমাকে কিছু জিনিস মানতে হবে। সেই মানাটা কি? কর্মী সংগ্রহ করতে গেলে আমাকে অ্যাট ফার্স্ট রিকুইজিশন নিতে হবে। রিকুইজিশন বা চাহিদাপত্র তৈরি।
তারপর হবে উৎস নির্ধারণ, তারপর হচ্ছে তোমার বিজ্ঞপ্তি প্রদান। খেয়াল করো, এই কাজটা করতে গেলে আমাকে তিনটা জিনিস ফলো করতে হবে। একটা হবে চাহিদা, রিকুইজিশন, বা চাহিদা পত্র তৈরি। এখানে 1 নাম্বার দাও। 2 নাম্বার দাও উৎস নির্ধারণ। উৎস নির্ধারণ। 3 নাম্বার, 1 নাম্বার রিকুইজিশন বা চাহিদা তৈরি, 2 নাম্বার উৎস নির্ধারণ, আর 3 নাম্বার হবে মানে মেইনলি যে কাজটা আমরা করব সেটা হবে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি প্রদান। এখন খেয়াল করো, এই তিনটা কাজ কর্মী সংগ্রহের বা সংস্থানের ক্ষেত্রে কর্মী সংগ্রহ করতে গেলে আমাকে অবশ্যই মেনে চলতে হবে। আর এই মেনে চলার জন্য আমাকে রিকুইজিশন বা চাহিদাপত্র তৈরি করতে হবে কোন ক্ষেত্রে? চাহিদা পত্র তৈরি। সাপোজ আমরা একটা কোম্পানিতে আছি, কোম্পানির 3য় শ্রেণীর কিছু কর্মচারী রাখবে। এখন 3য় শ্রেণীর কিছু কর্মচারী বলতে 3য় শ্রেণীর কারা? অ্যাসিস্ট্যান্ট জাতীয়, যে আমার এখানে 2য় পর্যায়ে প্রথম পর্যায়ের কর্মী আছে, 2য় পর্যায়ের কর্মী আছে। এখন 2য় পর্যায়ে প্রথম পর্যায়ের কর্মীকে কিন্তু 2য় পর্যায়ের কর্মী হেল্প করবে। 2য় পর্যায়ের কর্মীকে হেল্প করার জন্য 3য় পর্যায়ের কিছু কর্মী প্রয়োজন আছে, সহকারী সহায়ক। তো এই 3য় পর্যায়ের কর্মীকে আমরা কি করব? নিয়োগ দেব। আর এই নিয়োগ দিতে গেলে আমাকে কি করতে হবে? তোমার এটা হলো চাহিদা পত্র, উৎস নির্ধারণ। প্রথম কি ছিল আমাদের? উৎস, কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ করব কিসের ভিত্তিতে? চাহিদাপত্র বা রিকুইজিশন তৈরির মাধ্যমে। প্রতিষ্ঠানের কোন পর্যায়ের কতজন কর্মী প্রয়োজন তার রিকুইজিশন বা চাহিদা তৈরি কর্মী সংস্থানের প্রথম কাজ। মানব সম্পদ পরিকল্পনার প্রথম পর্যায়ের কাজ আমরা শুরু করে দিয়েছি, সেটা হবে কর্মী সংস্থান। সেই কর্মী সংস্থানের মাধ্যমগুলা কিভাবে আসবে সেটাই আমাদের আলোচ্য বিষয়। এই মাধ্যমগুলোর মধ্যে 1 নম্বর হলো চাহিদাপত্র তৈরি, যে প্রতিষ্ঠানের কোন পর্যায়ে কতজন কর্মী প্রয়োজন তার রিকুইজিশন বা চাহিদাপত্র তৈরি হলো কর্মী সংস্থানের প্রথম কাজ। তার নেক্সট হবে উৎস নির্ধারণ। খেয়াল করো, কর্মী আমাদের লাগবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য। কর্মী প্রথম এবং সর্বোত্তম কাজ। উৎস,
উৎস নির্ধারণ। কোন প্রকারের কর্মী তোমার লাগবে, কোন উৎস, সে কি কাজ করবে। উপযুক্ত কাজের জন্য উপযুক্ত কর্মী নির্ধারণ করাই হবে তোমার উৎস নির্ধারণ। উপযুক্ত উপযুক্ত কাজের জন্য উপযুক্ত কাজের জন্য মাধ্যম। উৎস বোঝায়। উপযুক্ত উৎসটা কি হবে তাহলে? উপযুক্ত কাজের জন্য উপযুক্ত ব্যক্তিকে নির্ধারণ করা, উপযুক্ত ব্যক্তিকে মাধ্যম নির্ধারণ করাই হলো সংস্থান। কোন উৎস থেকে নেব? উৎস দুই প্রকার, একটা হচ্ছে আভ্যন্তরীণ উৎস, একটা হবে বাহ্যিক উৎস। আমরা নেক্সটে এটাতে যাব। উৎস নির্ধারণ, কোন উৎস থেকে নেব? উপযুক্ত কাজের জন্য এখন উৎস কিন্তু কয়েকটা প্রকারের হতে পারে। যেমন আভ্যন্তরীণ উৎস আছে, আমার ভিতরে আমাকে কাজ করছে, আমার এখানে কাজ করছে, যে প্রশাসনের সুপারিশে নিতে পারি, শ্রমিক শ্রেণীর সুপারিশে নিতে পারি। এরকম বিভিন্ন নির্ধারণগুলো আমাদের করতে হবে। যেমন এখানে আমি দিতে পারি প্রশাসনের সুপারিশ, প্রশাসনের সুপারিশ, সুপারিশ, শ্রমিক সংঘের সুপারিশ ইত্যাদি ইত্যাদি। আরো অনেক কিছুর সুপারিশ আমাদের ভিতরে থাকতে পারে। যে এই প্রতিষ্ঠানে আমরা দেখুন বাস্তবতা কি হয়, একজন কাজ করছে, তাকে একটু নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে দিতে হয়। সেই নিয়োগ দেওয়ার ব্যবস্থাই হলো তোমার উৎস নির্ধারণ। কোন উৎস থেকে তুমি ব্যক্তিটাকে নিবা। তারপর হবে আমার কি বিজ্ঞপ্তি প্রদান। বিজ্ঞপ্তি প্রদান সচরাচর বাহ্যিক উৎসের নির্ধারণের ক্ষেত্রে বেশি কার্যকরী। বাহ্যিক উৎস, বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি প্রদান কর্মী সংস্থানে মানে সবচেয়ে সিকিউরিটিমূলক কাজ, নিরাপত্তামূলক কাজ হলো বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে যে কর্মীগুলো আমরা সংগ্রহ করে থাকি। এটা হবে মোটামুটি তোমার কর্মী সংস্থানের, আমরা ডিটেলসে যাবো এটা পরের পার্টে। বাহ্যিক উৎস হিসেবে মূলত বিজ্ঞপ্তি প্রদান বেশি কার্যকরী, তাই না? মূলত কর্মী সংস্থানের ক্ষেত্রে বাহ্যিক উৎসের ক্ষেত্রে বাহ্যিক উৎস হিসাবে মূলত বিজ্ঞপ্তি প্রদান বেশি কার্যকরী। বিজ্ঞপ্তিটা আমরা তখনই প্রদান করে থাকি যখন বাইরে থেকে আমাদের লোক নিয়োগ করতে হয়। অভ্যন্তরীণ প্রক্রিয়ায় আমাদের সেরকম কোনো লোক নেই, তাই আমাকে বাহির থেকে নিতে হবে। তাহলে আমরা কিসের দিকে চলে যাচ্ছি? আমরা চলে যাচ্ছি তোমার কর্মী সংস্থানের পদক্ষেপগুলোতে। তাহলে আমরা পদক্ষেপে চলে যাই। মাধ্যম বা পদক্ষেপ বা উপাদান, তুমি যেভাবেই বলো না কেন সেই একই জিনিস চলে আসবে। কর্মী সংস্থানের বা সংগ্রহের উপাদান ৪৫ বছর উপাদান বা পদক্ষেপ
বা মাধ্যম, তাই না? কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, কমিশন, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ। এখানে নিয়োগ ও স্থাপনা বলতে পারো, অনেকে স্থাপনা বোঝায় যেকে কোথাও সেট করা। তো অলরেডি আমরা কর্মী সংগ্রহ সম্বন্ধে মোটামুটি আলাপ করছি। আলাপ করাতে আমরা কি পেলাম? কর্মী সংগ্রহে এক পেলাম তোমার রিকুইজিশন বা চাহিদা, চাহিদাপত্র তৈরি, যেটা আমরা ইসে করে আসলাম। 2 নম্বর ছিল আমার 2 নম্বর উৎস, উৎস নির্ধারণ। আর 3 নম্বর ছিল তোমার বিজ্ঞপ্তি। এই 3টা ছিল আমার কর্মী সংগ্রহের মাধ্যম। চাহিদাপত্র তৈরি, কতজন কর্মী লাগবে, কোন কোন স্থানে লাগবে। উৎস নির্ধারণ, কোথা থেকে আমি কর্মীটাকে সংগ্রহ করব, অভ্যন্তরীণভাবে নাকি বাহ্যিকভাবে। বিজ্ঞপ্তি প্রদান, বিজ্ঞপ্তি অভ্যন্তরীণভাবে নিল, ওটাকে ওই নিয়োগের ক্ষেত্রে আমাকে বৈধতা আনতে হবে, তাই বিজ্ঞপ্তি দিতে হবে। মূলত বাইরের থেকে যে কর্মীটা আসবে তার জন্যই আমার বিজ্ঞপ্তিটা বেশি জরুরি হয়। এবার আমরা দেখব কর্মী নির্বাচনে আমি কি কি কাজ প্রয়োগ করতে পারি। কর্মী নির্বাচন, এখানে আচ্ছা, নতুন কর্মীকে বাছাই নতুন কর্মীকে যাচাই বাছাইয়ের মাধ্যমে উপযুক্ত কর্মীকে নির্বাচন করে, উপযুক্ত কর্মীকে বেছে নেওয়াই নির্বাচন। মনে করো 10 জন এলো, 10 জনের ভিতরে আমার 6 জনকে আমরা নির্বাচন করলাম, 6 জনের ভিতরে আমি 4 জনকে নিয়োগ দিলাম। বুঝাতে পারছি? ধর নির্বাচন কি, আমার 10 জন করলো, 10 জন বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আবেদন দিল, আবেদনের ভিতরে আমি 6 জনকে নির্বাচন করলাম যে দে আর পারফেক্ট, তাদের সবকিছু ঠিকঠাক আছে। এখন আমার কাজ হবে নিয়োগ ও স্থাপনা করা। এই 6 জনের মধ্যে যে কজনকে আমি নিয়োগ দিব, সেটি যে কজনকে বাছাই করে ছেটে নিব, সেটাই হবে আমার কর্মী নিয়োগ এবং স্থাপনা। তাহলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নিয়োগদানের সিদ্ধান্ত নির্দিষ্ট, মনে করো একটু মুছে দেই, নতুন করে লিখলে তোমাদের সুবিধা হবে। আমরা 3 নাম্বার লিখছি কর্মী নিয়োগ ও স্থাপনা। নিয়োগ ও স্থাপনা, পরবর্তী ধাপ হিসেবে আগত বা যে কর্মীগুলো এসেছে, যাদের আমরা
নির্বাচন করেছি তাদের মধ্য থেকে আগত কর্মীকে বেছে নেওয়াই হবে নিয়োগ নির্বাচন, আর নির্বাচনের সাথে নিয়োগ। আগত ব্যক্তিকে উপযুক্ত ব্যক্তিকে বেছে নিয়ে তাকে নিয়োগ প্রদান করাই কর্মী নিয়োগ ও স্থাপনা। খেয়াল করেছ? নির্বাচনের পরবর্তী ধাপ হিসাবে আগত উপযুক্ত কাজের জন্য উপযুক্ত ব্যক্তিকে বেছে নেওয়াই কর্মী নিয়োগ ও স্থাপনা হিসাবে আলোচনা করা হবে। এখন খেয়াল করো, আমার তৃতীয় শ্রেণীর কর্মী লাগবে। সেখানে যদি আমার অনার্স মাস্টার্স পাস কিংবা উপযুক্ত ডিগ্রিধারী পিএইচডি করা লোক আসে, তাহলে কি সে ওখানে স্থাপনা পাবে? পাবে না। তাহলে সেখানে স্থাপনা পেতে গেলে তার কি করতে হবে? ওই কাজের জন্য উপযুক্ত ব্যক্তিটা, কারণ সে সেখানে থাকবে না। খেয়াল করো, উপযুক্ত ব্যক্তি যদি আসে সেখানে সে থাকবে না। কারণ কি? কারণ তার ডিগ্রি আছে, সে অন্য কোথাও চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু অন্য কোথাও চলে যাওয়ার সম্ভাবনা আছে, কাজেই তাকে নিয়োগটা না দিলেই ভালো। এ হলো তোমার পূর্ববর্তী যোগ্যতা। কারণ নিয়োগটা পাবে কে? এই কাজের জন্য যোগ্যতা যতটুকু নির্ধারণ করা আছে সেই যোগ্য ব্যক্তিটাই তোমার কি হবে? এই কাজের জন্য নিয়োগ পাবে। প্রশিক্ষণ। খেয়াল করো, প্রশিক্ষণ কাকে দেওয়া হয়? যোগ্য কর্মীকে তার কাজে দক্ষ করে তোলার জন্য হাতে নাতে, আমরা বলি না হাতে নাতে মানে কি? হাতে কলমে ধরে কিছু জিনিস শেখানোই হলো প্রশিক্ষণ। নিয়োগকৃত কর্মীকে দক্ষ হিসাবে গড়ে তোলার জন্য হাতে নাতে বা হাতে কলমে শিক্ষা প্রদান করার নামই প্রশিক্ষণ। বুঝাতে পেরেছে? নিয়োগকৃত ব্যক্তিকে দক্ষ হিসাবে গড়ে তোলার জন্য হাতে নাতে বা হাতে কলমে শিক্ষা প্রদান করার নামই প্রশিক্ষণ। এর জন্য খেয়াল করবা যে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হওয়ার জন্য যে ব্যক্তি ব্যবহৃত হয় তাকে কিন্তু অভিজ্ঞ হিসাবে বিবেচনা করা হয়েছে। তার অভিজ্ঞতা বেশি, তাকে ওই হিসাবে ওই কাজে নিয়ে নেওয়া হয়। এখন আমরা আশা করি কর্মী নির্বাচনের পদক্ষেপ বা মাধ্যমগুলি তোমরা অবশ্যই নিতে পেরেছ। আরেকটা জিনিস খেয়াল রাখবা, যতই অনলাইনে ক্লাস করি না কেন আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আপাতত বন্ধ। কাজেই অনলাইনের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। যতক্ষণ দেখো, প্রয়োজনে তুমি ইউটিউব চ্যানেলেও আমাদের ক্লাসগুলো দেখতে পারবা। ইউটিউব চ্যানেলও দেখতে পারবা কি ক্লাস করাচ্ছি, তোমার ডিভাইসটা থাকবে।
তোমার মনটা আর অন্য কোথাও যাবে না, পড়াশোনাটা যেন একবারে স্তব্ধ হয়ে না যায়, তার জন্যই কিন্তু আমাদের এই পদক্ষেপ। এখন আমরা যে জিনিসটাতে চলে আসব সেটা হবে কর্মী সংগ্রহের উৎস। কটা কর্মী সংগ্রহের উৎস? দুটো উৎস, খেয়াল করো। অভ্যন্তরীণ উৎস, 2 নম্বর ছিল বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস অলরেডি আমরা কর্মী সংগ্রহের সংজ্ঞাতে একটু গেছি। এখন দেখো আমরা অভ্যন্তরীণ উৎসের যে মাধ্যমগুলা সেগুলো আমি করে নেব। খেয়াল করো, সবকিছু নিয়মতান্ত্রিকের ভিতরে যাবে। আর এই নিয়মতান্ত্রিকতা কর্মী সংগ্রহের ভিতরে কর্মী সংস্থানের প্রথম কাজ হবে উৎসটা নির্ধারণ করা। যারা পূর্বে থেকে কাজ করতেছে সেটা হলো অভ্যন্তরীণ উৎস, এবং যারা নতুন করে যোগদান দেবে তারা হবে বাহ্যিক উৎস। তাহলে আমরা অভ্যন্তরীণ উৎস কি দেখতে পারি? এক হতে পারে পদোন্নতির মাধ্যমে। খেয়াল করে জিনিসটা, পদোন্নতির মাধ্যমে নতুনদের জায়গা করে দেওয়ার জন্য পুরাতনকে পদোন্নতি দিয়ে বা প্রমোশন দিয়ে ওই নিচের জায়গাটা খালি করাই হবে তোমার পদোন্নতি, এবং ওই নিচের জায়গাটায় যে আসবে তাকে নিয়োগ দেওয়া। 2 নাম্বার হতে পারে তোমার নিয়োজিত কর্মীদের মধ্য থেকে সুপারিশ। খেয়াল করো, সুপারভাইজার থাকতে পারে, প্রতিষ্ঠানের কর্ণধার থাকতে পারে, তাদের সাথে যারা নিয়োজিত থাকে সে নিয়োজিত কর্মীদের মধ্য থেকে কিছু কিছু সুপারিশ আসে যে একে এই মাধ্যমে দিলে ভালো করবে, আর একটু সাইন করতে পারবে। ওই ধরনের সুপারিশ থেকে আসা তোমার এই অভ্যন্তরীণ উৎসটা কাজে লাগাতে পারে। 3 নাম্বার হলো শ্রমিক সংগ্রহ। শ্রমিক সংঘের সুপারিশ। শ্রমিক সংঘের সুপারিশ হলো, সাপোজ ধরো 3য় পর্যায়ের কর্মী আমি যাদেরকে বলছিলাম তোমার, যে তাদের ভিতর থেকে কাউকে সুপারভাইজার করা, শ্রমিকদের মধ্য থেকে উপযুক্ত শ্রমিককে যে লিড দিতে পারবে তাকে সুপারভাইজার করা, কিংবা ওই কয়েকজন সুপারভাইজারের ভিতর থেকে তোমার প্রশাসনে কাউকে নিয়োগ দিতে পারা, ওইটা হবে তোমার শ্রমিক সংঘের সুপারিশ। অভ্যন্তরীণ উৎস সবসময় আমার অভ্যন্তরীণ কার্যকলাপে নির্ধারণ করবে। আমরা বুঝে নেব কে কতটুকু কর্মী চাহিদা আছে। পদোন্নতির মাধ্যমে তোমার অভ্যন্তরীণ উৎসে নতুন লোক আসতে পারে। নিয়োজিত কর্মীদের মধ্য থেকে যারা কাজ করছে, নিয়োজিত কর্মী আছে, তাদের মধ্য থেকে আমি আমার কাজে নতুন লোক দিতে পারি। শ্রমিক সংঘের সুপারিশ, কেউ কাজ করছে, অনেক দিন ধরে কাজ করছে, সে ওই পদের জন্য উপযুক্ত আছে, তখন যখন শ্রমিক সংঘের থেকে সুপারিশ আসবে তখন তার ব্যাপারে বিবেচনা করা, এটাও অভ্যন্তরীণ উৎসের একটা মাধ্যম। তাহলে আমরা যেখানে আমাদের বাহ্যিক উৎস, যেটা আমার কোম্পানি পরিচালনার জন্য আসবে, সেটা আমি একটু দেখি এবার। বাহ্যিক উৎসে তোমার এখানে আসবে 1 নাম্বার চাকরির সন্ধানী, যারা চাকরির সন্ধান করছে
সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ নতুন বাহ্যিক উৎস থেকে আমি নেব চাকরির সন্ধানী ব্যক্তি। যে ব্যক্তি তোমার বেকারত্ব বেড়ে গেছে আমাদের দেশে, অবশ্যই আমরা জানি। অনেক সময় কোনো কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান লোক নিয়োগের বিজ্ঞপ্তি না দিলেও কিছু কিছু বিজ্ঞপ্তি চলে আসে ওই বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে চলে আসে। আর ওই চলে আসা থেকে আমি উপযুক্ত ব্যক্তিকে বেছে নিতে পারি। যেমন ধরো এখানে আমাদের এখানে আমি তাহলে বলতে পারি বেকারত্ব ভালো লাগাছে। খেয়াল করো, যেহেতু আমাদের দেশে বেকারত্ব কমছে না, দিন দিন বেড়ে যাচ্ছে, তখন সেই বেকার ব্যক্তিদের মাঝে উপযুক্ত কিছু ব্যক্তি থাকে যারা ভাবে যে আমি ওই প্রতিষ্ঠানে কাজ করার যোগ্য। সেই কাজ করার যোগ্য হিসেবে সে কি করে, একটা আবেদনপত্র তোমার ওই প্রতিষ্ঠানে কি করে জমা দিয়ে রাখে। এখন ওই প্রতিষ্ঠানের প্রধান যখন কর্ণধার যখন মনে করবে যে তার প্রতিষ্ঠানে এই আছে সুযোগ সৃষ্টি হচ্ছে, সে বিজ্ঞপ্তি প্রদানের আগে দেখে যে কোনো চাকরি সন্ধানী ব্যক্তির আবেদনপত্র আছে কিনা। ওখান থেকে অনিমন্ত্রিত, দেখো একটা শব্দ লিখেছি আমি, কোনো নিমন্ত্রণ পত্র ছাড়াই অনেক দরখাস্ত এসে থাকতে পারে। সেই অনিমন্ত্রিত আবেদনপত্র থেকে বেছে নেওয়াটাই তোমার হবে চাকরি সন্ধানী ব্যক্তিদের মাঝ থেকে নিয়ে নেওয়া সুযোগ। এবার আমরা যাবো শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে নেয়। এটা হবে 2 নাম্বার। প্রতিষ্ঠানের মাধ্যমে শহরের বিভিন্ন স্কুল কলেজ গুলার দেখবা গেটের কাছে বড় করে নিয়োগ বিজ্ঞপ্তি লাগানো থাকে। এটাকে পার্ট টাইম জব বলি আমরা অনেকে, যে নিয়োগ বিজ্ঞপ্তি লাগানো থাকে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কারা লাগায়? বিভিন্ন প্রতিষ্ঠান। কিসের মাধ্যমে লাগায়? তোমার প্রতিষ্ঠান প্রধানের, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুমতিক্রমে, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুমতিক্রমে অনেক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমেও বাহ্যিক ভাবে কর্মী নিয়োগ দেওয়া যায়। খেয়াল করেছ? আমরা গ্রামে যারা আছি তারা খুব কম দেখি, উপজেলায় যারা আছি তারাও খুব কম দেখি, কিন্তু যারা শহরাঞ্চলে আমরা শিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠান করি তারা আমরা প্রায়ই দেখি যে শিক্ষা প্রতিষ্ঠানের গেটে বড় বড় পেপার আঠা দিয়ে লাগিয়ে গেছে নিয়োগ বিজ্ঞপ্তি, অমুক প্রতিষ্ঠানে এতজন অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে। অদক্ষ কর্মী বলতে কাদের বোঝায়? যারা একদম নতুন। তখন ওই যারা প্রতিষ্ঠানে যারা লাগাবে বিজ্ঞপ্তিগুলা এমনিতে তো আর লাগানো যাবে না,
তখন প্রতিষ্ঠান প্রধানের, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ক্রমে তোমার অনেক প্রতিষ্ঠান কি করে ওই বিজ্ঞপ্তিগুলো লাগিয়ে যায়, ফলে কি করে ওখান থেকে আগ্রহী যে প্রার্থী আছে তারা যোগাযোগের মাধ্যমে চাকরির সংস্থান করে নিতে পারে। 3 নম্বরে আসবে তোমার চাকরির ট্রেনিং সেন্টার আছে, আমরা জানি তাই না, প্রশিক্ষণ কেন্দ্র, এগুলাকে আমরা বলি চাকরির বিনিয়োগ কেন্দ্র। বিনিয়োগ কেন্দ্র কেন বললো? এখানে হবে বিনিয়োগ যারা তোমাকে প্রশিক্ষণ দিচ্ছে, হাতে কলমে শিখাচ্ছে, তাদের মাধ্যমে কি করে বিভিন্ন প্রতিষ্ঠান তোমার চাকরি বিনিয়োগ ক্ষেত্রের সাথে যোগাযোগ করে যে ওই কাজের জন্য কিছু উপযুক্ত কর্মী দরকার, তখন তারা ওখানে সাপ্লাই দিয়ে থাকে। তারপর আসবো আমরা বৃত্তিমূলক প্রতিষ্ঠান। বৃত্তিমূলক প্রশিক্ষণ, এটা নতুন করে আমাদের বলার অবকাশ রাখে না যে এটা কি হতে পারে। বৃত্তিমূলক প্রশিক্ষণ হলো হাতের কাজে দক্ষ সুশৃঙ্খল ব্যক্তিগণ যারা সব কাজে কিছু কিছু কাজে নির্দিষ্ট কাজে তোমার কি থাকে প্রশিক্ষণ দেওয়া থাকে, তাদের কেউ এই বাহ্যিক উৎস থেকে নিতে পারে, বাহ্যিক উৎসের বিনিয়োগ ক্ষেত্র থেকে নিয়ে নিতে পারে। 5 নম্বর হলো আমার বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে। সার্কুলার, আমরা বিজ্ঞপ্তিটা না বুঝলেও সার্কুলারটা সবাই বুঝি তাই না, বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন। আচ্ছা, বিজ্ঞপ্তি প্রদানই হতে পারে, বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকাতে আমরা যে বিজ্ঞাপন দেখে থাকি তাই বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা পূরণে চাহিদা মাফিক মতো কর্মী সংগ্রহের মাধ্যম। প্রতিদিন খেয়াল করবা, প্রতিদিন পত্রিকাগুলো, জাতীয় পত্রিকা, তারপর তোমার লোকাল পত্রিকাগুলোতে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়ে থাকে। তারপর তোমরা চাকরির বিজ্ঞপ্তি নামে একটা পত্রিকা আছে, অনেক পত্রিকা আছে যে শুধু চাকরির বিজ্ঞপ্তি থাকে। এটা বাহ্যিক উৎসের সবচেয়ে প্রধান একটা মাধ্যম, যে কোন প্রতিষ্ঠানে কোন সময় কতজন কর্মী লাগবে তার, এবং ওখানে তার থাকবে কি পদবীর বিবরণ, তারপর থাকবে তোমার অভিজ্ঞতা, যোগ্যতা, এগুলো নির্ধারণ করে তোমার বাহ্যিক উৎসকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, কর্মী সংগ্রহের উৎস দিতে পারি। আজকের মতো তোমরা কর্মী সংগ্রহের আমার প্রশ্ন থাকবে, একটু খেয়াল করো। 2টো প্রশ্ন আজকে আমি তোমাদের দিয়ে দিতে চাচ্ছি। স্টপ করতে হবে। কর্মী সংস্থান কি? কর্মী সংস্থানের পদক্ষেপ বা মাধ্যম গুলো কি কি? 3 নাম্বার, কর্মী সংস্থানের উৎস কয় ধরনের? 4 নাম্বার, আভ্যন্তরীণ উৎস
হলো বর্ণনা করো। 5 নাম্বার বাহ্যিক উৎসগুলো বিশ্লেষণ করো। এখানে প্রতিটা কোশ্চেনের জন্য পূর্ণমান 4, এটা 2, হ্যাঁ এটা 1 এবং এটাও 1। এইগুলো তোমরা এই 5টা কোশ্চেনের আনসার তৈরি করে প্রয়োজনে আমার মেসেঞ্জারে সেন্ড করে দিবে। আমি ওখান থেকে তোমাদের নাম্বার দেব, নতুবা তোমরা লিখে আমার এইখানে কি করতে পারো, লিখে রাখবা। আমি পরবর্তীতে আনসার যেটা করে দেবো, এখানে যেটা করে দেবো, যাতে তোমরা মিলিয়ে নিতে পারো। আজকের মতো এখানে থাকো। আবারও সাবধান করব, একটু সচেতন করব, সচেতন থাকবে, সাবধান থাকবে, যেন এই প্যান্ডামিকের সময়ে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। খুব সাবধান থেকো।